হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো। জানি তোমরা অনেকে খুব রেগেও আছো, দুদিন ঘটনা পাওনি। তবে একটু বোঝার চেষ্টা করো। সামনে পূর্ণিমা, এত কাজ, যার জন্য আমাকে মার্কেটে দৌড়াতে হচ্ছে। সব তো লোক দিয়ে করা যায় না, তোমরা সবই জানো, আর নতুন করে কিছু বলার নেই। তো তোমাদের সবাইকে বলবো, আজকের ঘটনাটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনো। বেশ দুটো ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। কিছু ঘটনা জমেও আছে। আজকে কিন্তু ঘটনার একটা ভয় আছে, সাথে থাকতে হবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে নিও। তাহলে চলো ঘটনায় ফিরি। আজকের ঘটনাটা আমাদের বর্ধমান থেকে পাঠায় এক ভাইয়ের জীবনের একটি ঘটনা। যখন স্কুল লাইফ, সে যখন পেরোচ্ছে, তখন তার সাথে ঘটনাটা ঘটে। ভাইয়ের নাম হচ্ছে অংশুমান। ভাই বলে, দিদি, আমি বহুবার আপনার আমার ঘটনা শোনার জন্য অপেক্ষায় ছিলাম, যে আপনি কবে আমার ঘটনাটা পড়ে শোনাবেন। কিন্তু অপেক্ষার অবসান যখন দেখলাম যে আপনি পড়ছেন না, ভেঙে যাচ্ছে, তখন আমি আপনাকে আবারও মেসেজ করলাম, মেলও পাঠিয়েছি। আর আমি দেখেছি ভাই অংশুমান, আজকে তোমার ঘটনাটাই আমি শেয়ার করছি। আশা করি অনেকেরই ভালো লাগবে, বলতে পারি ভয়ও লাগবে। তো অংশুমান বলে, দিদিভাই, যখন আমি স্কুলে পড়ি, ওই সময় আমার একটা ঘটনা ঘটে। ঘটনাটা হয়, আমার দিদিমা অসুস্থ ছিলেন, মারা যান। দিদিমা যখন মারা যায়, দিদিমা থাকতো হচ্ছে কালনায়, দিদিমা বাড়ি। তো আমাকে মা নিয়ে কালনায় যায়। আমার বাবা ওই সময় কাজের ক্ষেত্রে বাইরে ছিলেন, কলকাতার বাইরে, বাবা আসতে পারেননি। তো মা শুনে আমাকে নিয়ে যথারীতি ভোর বেলায় পৌঁছে যায়। তখনও কিন্তু আমার দিদিমা আহ, জীবিত, মানে উনি তখনও কিন্তু মারা যাননি। কিন্তু আশঙ্কা এতটাই খারাপ, আমার মামা ফোন করে মাকে বললেন, দিদি, তুই পারলে মানে মাঝরাতেই কোনো গাড়ি যদি বুকিং করিস, করে তুই চলে আয়। কারণ হতে পারে তুই এসে দেখবি মা আর নেই। মা তো সেই শুনে কান্নাকাটি শুরু করে দেয়, যে তুই কি বলছিস দাদা। তো আমার বড় মামিও মাকে অনেক করে ফোনে আশ্বাস দেয়, যে যদি রাতে না হয়, সকালবেলা, যত সকালে হোক তুমি বেরো। আমার মা আমাকে সকালবেলা নিয়ে বেরিয়ে যায়। তখন আমার বয়স আনুমানিক ওই 12 কি 13 বছর। আমি মায়ের সাথে যাই। যখন গেলাম, তখন দেখলাম আমার মামা, মামি, এমনকি আমার বড় মাম্মির বাড়ি থেকেও অনেকেই এসছে। কারণ মামি ফোন করে বলেছে। আমরা ওখানে গিয়ে, যে একটা ঘর আছে মামার, মানে আমার মা গেলে ওই ঘরটায় থাকে। ওটা অ্যাকচুয়ালি ও পড়াশোনা করতো বিয়ের আগে, ওটা আমার মায়েরই ঘর ছিল। তো সেই রুমে আমাদের থাকতে দেয়। তো সেই রুমেই আমার কিন্তু দিদিমা থাকতো। যখন মা ওখানে থাকতো না, মায়ের তো বিয়ে হওয়ার পর আমার দিদিমা থাকতো। দাদু অনেক আগে মারা যায়। দাদু যখন মারা যায়, তখন আমি জন্মও হইনি। অংশুমান ভাই বলে, দিদি, আমি আমার মায়ের সাথে যখন গেলাম, দেখলাম ওই ঘরে, মানে আমার দিদিমা অনেক বয়স হয়েছিল তো, মানে সব কিছু, পটি বলো, বাথরুম বলো, মানে বিছানা থেকে উঠতে পারতো না, ওই ঘরের মধ্যেই করতো। তো একটা ছোট খাট ছিল, তার মধ্যে আমার দিদিমা থাকতো। তা আমরা যখন গেলাম, আমার মাকে আমার দিদিমা দেখে, কথা তো বলতে পারতো না, কিন্তু কিছু একটা ইশারা করে বলার চেষ্টা করছিল। আবার মা তো হাউমাউ করে কাঁদছে। মায়ের কান্না দেখে, আমি তখন 12 বছরের একটা ছেলে, আমিও কাঁদছি। মা কাঁদছে, আমিও কাঁদছি। আমার মামিও কাঁদছে। আমার মামা বলল, দিদি, কাঁদিস না, কাঁদিস না, মা তোকে কিছু বলছে, তোকে দেখতে চাইছিল। অনেকক্ষণ ধরে আমার মা, ও মা বলো না, ও মা বলো না, আমার দিদিমাকে বলতে থাকে। আমার দিদিমা মুখ থেকে কিছুই বলতে পারিনি, শুধু কুয়া কুয়া একটা কথা বলছিল, কুয়া। আমার দিদিমা বাড়িতে পুরনো আমলের বাড়ি তো, অনেক পুরনো, এখনো সেই ভিটে ওরকমই আছে। বাড়ির পেছনে অনেকটা দূরে, অনেক বড় জায়গা নিয়ে, ওখানে একটা কুয়ো আছে। তো ওই কুয়ো, আমরা সেটা মৃত্যুর পরে বুঝতে পারি, ওই সময় কি বলছে কুয়ো কুয়ো কিছুই বুঝিনি। তো আমার দিদিমা যথারীতি মায়ের হাতে হাত দিয়েই কিন্তু মারা যায়। তারপরে দিদিমার দেহের সৎ কাজ হয়, আমরা ওখানে থাকি একটা মাস। সব কিছু দিদিমার কিন্তু কাজকর্ম হয়ে যায়, একটা মাস ওখানে থাকি। একটা মাস পর আমার মা বাড়ি আসতে চায় না। মা বলল,
কে কি করব, তোর বাবা তো এখন কলকাতার বাইরে আছে। বাবার সাথে কিন্তু প্রত্যেকদিন কথা হতো। মা বলল, বাবা তো বাইরে আছে, এখন বাড়িতে কি করব, বাড়িতে তো থাকতাম আমি আর মা। তো আমার মা বলল যে থাকবে, এখন যেটুনি দিদিমা মারা গেছে, আমার মামিও খুব দিদিমাকে সেবা করেছেন, খুব ভালোবাসতেন। যে আজকালের যেরকম বউরা হয়, শাশুড়িকে অতটা দেখে না, নানা রকমভাবে কষ্ট দেয়, কিন্তু আমার বড় মামি এত ভালো, মানে মনে হতো যেন নিজের মা। মানে আমার মা তো করতে পারতো না, যেহেতু উনি শ্বশুরবাড়ি থাকতো, কিন্তু আমার যিনি মামি মা, উনি এত করেছেন যেটা বললেও ভাষায় কম হবে। তো যাই হোক, তা একদিন বসে সবাই আমরা সন্ধ্যাবেলা, গরমের সময় তো, ছাদে বসে আমরা কথা বলছি, দিদিমার বিষয়ে আলোচনা হচ্ছে। সবে সদ্য সদ্য মারা গেছে তো। তো আমার মা কাঁদছে, আমার মামিও কাঁদছে। আমার মামি আবার আমার মাকে বলছে, দিদি কেঁদো না, মা তো অনেক কষ্ট পাচ্ছিল, মা চলে গেছে, ভালো হয়েছে। কোনো জায়গায় হাওয়া নেই। বলছে চিলেকোঠার যে ঘরটা থাকে, যেটা সিঁড়ি দিয়ে উঠে ছাদের ঘরটা, ছাদের ঘরটার যে দরজাটা থাকে, টিনের একটা দরজা, যেটা ছাদে লক করা হয়, হঠাৎ নিজে থেকে দাম করে একটা বাড়ি খেলো। আমি, আমার মামিমা, আমার মা, সবাই আমরা ওইদিকে তাকিয়ে রয়েছি। আমার কিন্তু বলে রাখি, মামি মায়ের কোনো সন্তান এখনো নেই, ওনাদের সন্তান হয়নি, অনেক কিছু করেছেন। তো তখন আমার মা বলল যে কি আওয়াজ হলো, হট করে একটা দমকা হাওয়া দিল। তখন মামি বলছে, কই হাওয়া দিল তো গাছগুলো উঠতো, পাতাগুলো নড়তো, কই হাওয়া তো দেয়নি। সত্যি চারপাশে কিন্তু কোনো হাওয়া নেই, পরিবেশ পুরো ঠান্ডা, কিন্তু কোনো হাওয়া নেই, কিন্তু আওয়াজটা হলো। তো আমার মা তখন আমার যিনি বড় মামি, ওনাকে বললেন যে নিচে চলো, নিচে চলো, ঘরে চলে যাই, সন্ধেবেলা ছাদে না বসাটাই ভালো। তো যখন আমরা গেট টেট সব লক করলাম, করে আমরা নিচে চলে গেলাম, আমিও চলে গেলাম সাথে। অংশুমান ভাই বলে, দিদি রাত প্রায় তখন আনুমানিক 10টা 9 কি 10 হবে এরকম। আমার মামা আসলো বাড়িতে। মামা আসার পর বলল, খেতে দাও। খাওয়া দাওয়া হলো। তা বলল, দেখো যে মানুষটা মারা গেছে, সেই মানুষটার এত কথা নিয়ে আলোচনা করো না। কারণ আমরা একটা জিনিস হিন্দু শাস্ত্র মতে খুব মানি, জানিও অনেকেই, যে কোনো মানুষ যদি মারা যায়, সেই মানুষকে যদি তুমি প্রত্যেকটা সময় মনে করতে থাকো, তাহলে কিন্তু সে আত্মা মুক্তি পায় না, সে কিন্তু তোমার কাছে চলে আসে। আমার মামা এই কথা যখন বলে, তখন আমার মা বলল, দাদা রে, আমরাও জানি যে মায়ের কথা বারবার মনে করলে মায়ের আত্মা শান্তি পাবে না, কিন্তু সে তো মা, আমাদের জন্য যা করেছে মা ছোট থেকে, সেই কথাগুলো কি করে ভুলবো দাদা? তুই কি সেই কথাগুলো ভুলে যাবি? তুই কি ভুলে গেছিস? তুই কি ভুলতে পারবি? তখন আমার মামা কান্না কান্না চোখে, গলাটা ভারী মোটা হয়ে গিয়ে বলল, ভুলতে না পারলেও ভুলতে হবে। কারণ আমাদের মা অনেক কিছু জীবনে স্যাক্রিফাইস করেছে, আমাদের বড় করেছে, অনেক কিছু সে জীবনে মানে আপ ডাউন দেখেছে। আজকে যদি আমার বা তোর, মানে আমাদের মায়ের কথা যদি মনে করি, সেই মায়ের যদি কষ্ট হয়, তাহলে সেই মায়ের করণীয় যে কাজগুলো আমাদের বুকেই থাক না চাপা। কেন আমরা মাকে মনে করে মাকে আমরা কষ্ট দেব, বল দিদি? তখন আমার মা বলল, ঠিক আছে, তোকে আমি কথা দিলাম, আমি আর কোনোভাবে মায়ের কথা মনে করব না, তুইও করবি না। খাওয়া দাওয়ার পর আমরা যে যার মতো ঘরে শুয়ে পড়ি। আমাদের যে ঘরটায় দিদিমা ছিলেন, সেই ঘরটায় কিন্তু আমাকে আর মাকে থাকতে দেওয়া হয়। যে বিছানায় আমার দিদিমা শুয়ে থাকতেন, সেগুলো কিন্তু নেই, এগুলো বার করা হয়ে গেছে। ওই ঘর পুরো পরিষ্কার। আমি আর আমার মা ওই ঘরে রাতে শুই। কিন্তু আমরা এতদিন যে আমার দিদিমার শ্রাদ্ধ শান্তি কাজ হয়েছে, ঘাট কাজ, অতদিন কিন্তু আমরা শুইনি। অতদিন আমরা বারান্দায় মা আমি বিছানা করে শুতাম, আরও কয়েকজন ছিল মামির বাড়ির। আর যখন সবাই চলে যায়, আমরা থাকি, তখন ওইটা যেহেতু উনি মায়ের ঘর ছিল, মানে অংশুমান ভাইয়ের মায়ের ঘর, তো সেখানে দাঁড়িয়ে তার মা থাকতো, মানে দিদিমা এখন তো নেই, তো তার মা ওই ঘরটায় থাকতো। অংশুমান বলে, দিদি সেদিনকে প্রথম রাত ওই ঘরে শুই, বেশ একটা
ভয় ভয় লাগছে। হঠাৎ করে বেশ গরমের সময়, কিন্তু প্রথমেই বললাম গরমকাল, হঠাৎ একটা হাওয়া চলতে শুরু করলো, যেটা ঘরের মধ্যে না, বাইরে হাওয়াটা দিচ্ছে। আমার মামা দরজার সামনে উঠে এসে দাঁড়িয়ে বলল, বোন, দিদি, 10:30 বাজে, এখন তুই শুয়ে পড়, আর দেখ একটা টর্চ হাতের কাছে রাখিস, কারণ আমাদের এইদিকে না, কালনার ওইদিকে গঙ্গার পাড়ে তো, ঝড় বৃষ্টি যদি হয় ভালো ভালো হয়। তো বললো কারেন্ট যদি যায় মোটামুটি ধরে নে আজকে রাতের মতো আর আসবে না, তাই জন্য তুই কিন্তু ওখানটা একটা টর্চ নিয়ে শুবি, ঠিক আছে, টর্চ রাখবি। ভালো কথা। আমার মা টর্চ নেয়, নিয়ে আমার মা ওখানে শুলো, আমি আর মা শুয়ে পড়েছি। এবার যে ঘটনাটা ঘটেছে এবার শোনো। তখন ঘটনাটা শোনো, ঘটনাটা কি ঘটলো। রাতের বেলা আমি আর মা, আমরা ওই ঘরে শুয়ে আছি। হঠাৎ করে দরজাটা ভেজানো থাকে, দরজাটা খোলার একটা শব্দ হলো। মনে হলো কেউ যেন খট করে দরজাটা খুললো। যেই ঘরে আমি আর আমার মা রাতে শুয়ে আছি, তখন আনুমানিক ওই ধরে নাও 12টার কাছাকাছি দরজা খোলার একটা খট করে শব্দ হয়। আমার মা সাথে সাথে উঠল। আমার মা উঠেই চারপাশে দেখে আমাকে বলছে, বাবু, অংশুমান, তুই কোনো গেট খোলার শব্দ পেলি রে? আমি বললাম, হ্যাঁ মা, আমিও পেয়েছি। আমার মা বলল, আচ্ছা এত রাতে তোর মামা কি কোথাও বেরোচ্ছে? কি ব্যাপার রে, এত রাতে গেটের শব্দ হলো, আওয়াজ হলো না? মা বিধ্বস্ত হয়ে মা বলল, আমি বুঝতে পারছি মা একটা ভয় পাচ্ছে। আমি তখন বললাম যে, আচ্ছা দাঁড়াও, মনে হয় তুমি সাড়া দাও তো, দেখো তো মামা উঠে যদি দরজা খোলে, সাড়া দিলে মামা ঠিক আওয়াজ করবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমার মা আমার মামার নাম করে দুবার ডাকলো, কিন্তু আমার মামা কোনো রকম কোনো উত্তরই কিন্তু দেয় না। তখন আমার মা বলল, মনে হয় ভাই কোথাও গেল। ও তো বললো দিদি ঘুমিয়ে পড়, একটা টর্চ নিয়ে, বাইরেতে ঝড় উঠেছে, এই ঝড়ের মধ্যে কোথায় যাবে। তো আমি আর আমার ছেলে, মানে অংশুমান ভাই বলছে, মানে আমার মা আর আমি দুজনে মিলে আমরা আমাদের ঘরের দরজাটা খুললাম, খুলে দেখলাম না, বাইরের দরজাও বন্ধ, সদর গেটও ভিতর দিয়ে লক করা, আমাদেরও ঘর বন্ধ। এইদিকে মামা মামিও ঘর ভেজানো ঘুমাচ্ছে, কিন্তু দরজাটা খোলার শব্দ তো পেলাম, তাহলে দরজাটা কে খুললো? তো তখন আমার মা বলছে, অংশুমান, চল আমরা শুয়ে পড়ি, যা আওয়াজ হচ্ছে হচ্ছে, তুই ঠাকুরের নাম কর, ঠাকুরের নাম করে শুয়ে পড়ি, চল, আমরা 2-3 দিনের মধ্যে বাড়ি চলে যাব, আর থাকার দরকার নেই। আমি তখন বুঝতে পারছি আমার মা হয়তো আমার দিদিমার জন্য ভয় পাচ্ছে, ভাবছে হয়তো যে আমার দিদিমা ভয় দেখাচ্ছে বা কিছু। কারণ মানুষ মৃত্যুর আগে যতই কাছের হোক না কেন, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মৃত্যুর পর মানুষ খারাপ হয়ে যায়। তো ভাবছে হয়তো কোনোভাবে আমরা এখানে রয়েছি এতদিন, তো এখানে দিদিমা ছিল, হয়তো আমাদের কোনো কারণে ভয় দেখাচ্ছে। তো আমার মা আমাকে বলল, অংশুমান, কিছু কিছু করে জামা কাপড় বই খাতা যেগুলো এনেছিলিস সেগুলো না গুছিয়ে গুছিয়ে রাখবি, কারণ মামা মামি তো যেতে দেবে না, হট করে তুই আমি বেরিয়ে যাব। মা আমাকে ধরে বলল, তুই শো, আমার দিকে ঘুরে শুয়ে থাক। আমি মায়ের দিকে ঘুরে চুপ করে শুয়ে আছি, কখন যেন ঘুমিয়ে পড়েছি। একটা সময় একটা কাছের কোনো পাত্র ভাঙার শব্দ আমার কানে আসে। আমি না সাথে সাথে চোখটা খুলে দেখলাম, এই আমার মা আমার কাছে তো নেই, পুরো সামনে ফাঁকা, মা কোথায় গেল? আর সত্যি কথা, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, ঝড়ের তাণ্ডব, সে কি শব্দ, শোঁ শোঁ করে বাতাস বইছে। আমি দেখলাম পুরো ঘর কিটকিট কিটকিট করছে, অন্ধকার। আমি এত ভয় পাচ্ছি, আমি ভাবলাম মা কি তাহলে বাথরুমে গেছে উঠে, কিন্তু মা বাথরুমে গেল, তাহলে মা বাথরুমেই গেছে। হ্যাঁ, আমি হয়তো ঘুমাচ্ছিলাম, মা হয়তো বাথরুমে গিয়ে কি জল টল খেতে গিয়ে কাছের জিনিস তো ভাঙার শব্দ হলো, তাহলে কি কিছু ভেঙে গেল, মা কি পড়ে গেল, মানে নানা রকম জিনিস ভাবছি। আমি যখন আওয়াজটা শুনলাম, তাহলে কি আমার মামা মামি ওই কাছের জিনিসটা ভাঙার কোনো শব্দ পাইনি? তো আমি তখন মামা 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 করে চিল্লাচ্ছি, এইদিকে মামা মামা করছি, এদিকে মামি মামি ডাকছি, কিন্তু আমার মা কোনো শব্দ দিচ্ছে না।
আমার মা তো কোনো সাড়া শব্দ দেবে, মা কোনো সাড়া শব্দ করছে না। এবার আমার কাছে টর্চও নেই, টর্চ কিন্তু বালিশের নিচে রেখেছিল মা, আমি টর্চ পাচ্ছি না। হঠাৎ করে অন্ধকারের মধ্যে আমি মানে সেই দিন যে আমি হার্ট ফেল করে মারা যাইনি, এটা আমার মনে হয় সত্যি মানে ভগবান ঈশ্বরের দান ছিল। আমি উঠে বসে যখন অন্ধকারে মা মা করে চিল্লাচ্ছি, তখন আমার পেছনে কেউ মানে এসে দাঁড়িয়ে আমার মাথায় হাত দিয়ে বলছে, অংশুমান, বাবা ভয় পাস না, মা এক্ষুনি চলে আসবে। আমি না বুঝতে পারিনি যে কে বলল, আমার গা কাটা দিচ্ছে, তোমাদের বলছি দেখো। আমি তখন অংশুমান ভাই বলছে, আমি বুঝতে পারিনি। হ্যাঁ, আমি তখন ভাবলাম যে আমার মামি বলল, কিন্তু মামি তো আসলে দরজা খুলে আসবে, অন্ধকারে তো আসবে না, মামি তো লাইট নিয়ে আসবে, তখন তো অন্ধকার। আমি যখন ভাবছি যে না মামি তো না, আর গলাটা তো আমার দিদার মতো, যখন আমি বলে মা করে চিৎকার করি, আমার মা টর্চের আলোটা দরজা খুলে ভেতরে ফেলে পুরো আমার মুখে। আমি বললাম, ও মা তুমি কোথায় গেছিলে মা? মা বলছে, এই তো রাতে আমার বাথরুমে যেতে হয়েছিল, পেটটা ব্যথা করছিল তাই গেছিলাম। তুই উঠলি কেন, ঘুমাচ্ছিলিস তো? আমি মাকে জড়িয়ে ধরে যা কান্না করি সেদিন দিদিভাই। আমার বয়স হতে পারে 12 বছর কি 13 বছর তখন, কিন্তু আমি তখন সবটা মনে রাখতে পারি, আমি সবটা বুঝতে পারি। আমার এত ভয় লাগে, আমার মাকে বলি, আমার মামি মামা রাতের বেলা আসে, চিৎকার চেঁচামেচি করে কাঁদতে থাকি। তখন তারা বলল যে হতেই পারে, হতেই পারে, আসতেই পারে, দিদা আসতেই পারে, তোরা তো সবসময় দিদার কথা ভাবিস, মনে করিস। তো দিদা যখন এসছিল, তখন যে দিদা আমার মাথায় হাত দিচ্ছিল না, আমার চুলের মধ্যে সাদা সাদা কিছু না লেগেছিল। আমি যখন বলছি আমার এখানে হাত দিয়ে সাট সাট করেছে, আমার পিঠে হাত দিয়েছে, ভয় পেতে না বলেছে, মা আসছে বলেছে। আমাকে দিদা ভয় দেখায়নি, কিন্তু আমি ভয় পেয়েছি। মামা মামি মা যখন বলছি, তখন তারা মাথায় যখন দেখছে মাথায় না সাদা সাদা কিছু লাগানো, মানে হাতের মধ্যে যদি কিছু থাকে তোমার আঙুলে, এরকম হাত দিলে যে একটা ছাপ পড়ে যায়, সাদা কিছু লাগানো। তখন ওরা বুঝলো যে হ্যাঁ মা এসেছিল, কারণ আমার দিদিমা প্রচুর পরিমাণে পান খেত। আর এই আঙুলটা দিদিমার প্রায় সময় ওই চুন ঘষতো পানের মধ্যে, আর ওরকম না অর্ধেক সময় লেগে থাকতো, লেগে লেগে না খেয়ে গেছিল, চুন তো একটা খার জাতীয়, খেয়ে গেছিল। আর ওরকম থাকতো, এই নিয়ে কিন্তু আমার মামি আমার মামা প্রচণ্ড দিদিমাকে বকাবকি করতো, তুমি চুন খেয়ে একটা কাপড়ে হাত মুছতে পারো না, জলে ধুতে পারো না, মানে মিনিটে মিনিটে পান খেত তো, ধোবে কতবার, ওই বসে বসে পান বানাচ্ছে মুখে দিচ্ছে, চিবানো হয়ে গেল, আবার পান বানাচ্ছে আবার খাচ্ছে। আমার দিদিমার পানের খুব নেশা ছিল। আর এই যে চুনের ছাপটা যখন মাথায় পড়ে, তখন তারা বুঝতে পারে যে হ্যাঁ আমার দিদিমা এসেছিল। এই ঘটনাটা হচ্ছে অংশুমান ভাইয়ের একটি সত্য ঘটনা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি। এবার যাব আমরা দ্বিতীয় একটি ঘটনায়। দ্বিতীয় ঘটনায় আমরা যে যাচ্ছি, সেই ঘটনাটা এবার তোমাদেরকে বলি। এই ঘটনাটা একটা বাড়ি সবে মাত্র তৈরি হচ্ছে, সবে। এইটা ঘটনাটা আমাদের সোদপুরে ঘটে, আমাদের উত্তর 24 পরগনা সোদপুরে। বলছে বাড়িটা মানে জমিটা কেনে, যে কেনে সে কিন্তু এটা শেয়ার করেনি, যে ওখানে বাড়িটা রঙের কাজের যে দায়ভার নিয়েছিল তার কথা শোনো। সে দাদা ভাইয়ের যে ওয়াইফ আছে, উনি আমার নিয়মিত শ্রোতা, উনি কমেন্টও করে, নামটা নিচ্ছি না, নামটা না করেছে নিতে, কারণ ওনার স্বামী যেদিনকে এই কাজ টাজ করে, তো হতেই পারে এই ঘটনাটা সেই বাড়িরই লোক শুনছে, যার জন্য নামটা হাইড রাখছি। আমাকে বোন বলছে, দিদিভাই আপনার ভাই আমাকে একটা ঘটনা শেয়ার করে, আপনার ঘটনা যখন শুনি, আপনার ভাই এসে বলে এই দিদিভাইয়ের ঘটনাগুলো একদম রিয়েল, দিদিভাই যেই ঘটনাগুলো বলে না হাসি পায় না, অন্য অন্য জায়গার ঘটনা শুনলে মনে হয় যেন শুনতে হয়, শুনছি কিন্তু ফেক বানানো, কিন্তু এই দিদিভাইয়ের ঘটনাগুলো পুরো সত্য ঘটনা। তো তখন বলেছিল যে দিদিভাই তো বলে যে আমাকে তোমরা ঘটনা পাঠাও, নাম্বার থাকে, তুমি দিদিভাইয়ের সাথে যোগাযোগ করো, আমি একটা ঘটনা দেবো। তো তখন এই বোন ঘটনাটা শুনে আমাকে পাঠায় ফোনে, হোয়াটসঅ্যাপ করে আমার নাম্বারে, বলছে দিদি আমার স্বামী একটা বাড়ি যখন হচ্ছে, তখন বাড়িটা আস্তে আস্তে হয়ে যাওয়ার পর বাড়িটা রং করবে, তো আমার স্বামীর বেশ নামডাক আছে, কন্ট্যাক্ট নেয় উনি,
বড় বড় কাজ করেন। তো আমার স্বামীর সাথে তারা যোগাযোগ করে। যখন যোগাযোগ করে আমার স্বামী তখন বলে যে, "ঠিক আছে আমি রং করে দেবো" এরকম টাকা পয়সা একটা দফা হয়। তো ওনারা বাড়িটা হ্যান্ডওভার করে রং করার জন্য। তো যেহেতু উনি গ্রিল থেকে, ডোর থেকে ওনারা ওই বাড়িতে না অনেক পুরনো, পুরনো জানলা, পুরনো, পুরনো দরজা এসব লাগিয়েছিল। সেগুলো নতুন করে ঘষে রং করতে হবে। তো ঘষার মিস্ত্রি আলাদা, ওরা করে দিলে রংগুলো করবে, এমনকি ওয়ালেও পর্যন্ত। বলছে আমার হাসবেন্ড বলে, যখন আমরা ১ মাসের কন্ট্রাক্ট নিই, বাড়ি, গ্রিল, জানলা, গেট সব কিছু রং করার ১ মাস টাইম নিই। যখন ওইটা আস্তে, 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 আস্তে আমরা একটা, একটা করে ঘর করছি, প্রায় ৭ খানা রুম ছিল নিচে, ওপরে ছিল ৩ খানা রুম। সব যখন আমরা আস্তে, আস্তে করছি ১টা মাস তো লাগবেই, কারণ এক কোট তো রং হয় না। আগে প্রাইমার থাকে, পুট্টি থাকে, কালার থাকে, অনেক কিছু ধাপে, ধাপে করতে হয়। আর ২টো ৩টে রুম প্যারিস হবার ছিল, সেখানে সময় দিতে হবে। তো সব কিছু করছি। বলছে রাতের বেলা আমরা ৪-৫ জন ছিল। ওরা রং করছে ৪-৫ জনে। বলছে যে দেয়ালগুলো আমরা রং করার সময় যেহেতু কাঠের গুঁড়ো, দেয়াল ঝাড়লে ময়লা তো ওড়ে, তার জন্য পুরো দেয়াল পরিষ্কার করছে লোক দিয়ে, যাতে কাজটা সম্পূর্ণভাবে হয়। বলছে আস্তে, 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 আস্তে রং করছে। বলে পাশের ঘর থেকে মনে হচ্ছে যেন কেউ দেয়ালের মধ্যে ধুপ, 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 ধুপ করে মারছে। দেয়ালের মধ্যে মারার একটা শব্দ। এবার ধুপ, ধুপ করে যখন ওরকম মারছে, তখন এই যে দাদাভাই, মানে যে বোন ঘটনাটা শেয়ার করে তার স্বামী ওখানে মানে মজুত রয়েছে, উনি নিজে উপস্থিত। তখন দাদাভাই আর যারা কাজ করছে ওদেরকে বলছে, "এই এরকম ধুপ, ধুপ করে শব্দ হচ্ছে, অ্যা কেউ আছে নাকি? ওখানে লেবার বা কেউ রয়েছে? কী করছে ও দেয়ালের মধ্যে?" তখন বলছে যে, "ঠিক আছে, আমি গিয়ে দেখছি।" যখন সেই ছেলেটা যাচ্ছে তখন দাদাভাই বলে, "তোকে যেতে হবে না, দাঁড়া, আমি যাচ্ছি, আমি গিয়ে দেখছি।" তখন দাদাভাই নিজে থেকে বলে যে, "দাঁড়াও, তোমাকে যেতে হবে না, আমি পাশে গিয়ে দেখছি।" যখন পাশের ঘরে ঢোকে, দেখছে একজন মহিলা তার বাচ্চাকে তার বাচ্চাকে কোলে নিয়ে আছে এরকম, মানে সদ্যোজাত বাচ্চা যেরকম মারা কোলে নেয় এরকম করে কোলে, এরকমভাবে কোলে নিয়ে সেই বাচ্চাটার মাথাটা দেয়ালের মধ্যে এরম এরম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেয়ালের দিকেই কিন্তু ঘুরে রয়েছে। মানে এই যে ভাই, যে বোনের হাসবেন্ড ঘটনাটা পাঠায়, এ ভাই আর সাথে ওখানে যারা ছিল ৪-৫ জন, সবাই দেখে একটা মহিলা একটা ছাপা, ছাপা শাড়ি পরা, চুলটা তার কোমর পর্যন্ত ছাড়া, কোঁকড়ানো চুল, তার মুখ দেখেনি। সে পেছন দিকে ঘুরে আছে আর দেয়ালের দিকে তার মুখ, আর বাচ্চাটা এরকম নিয়ে এরকম দাম, দাম করে বাচ্চাটার মাথা দেয়ালে ঠুকছে আর ঝরঝর, ঝরঝর করে রক্ত পড়ছে। এই দেখে সাথে, সাথে ওখানে যারা ৫ জন ছিল সবাই ওখান থেকে ঘুরে বাইরের দিকে চলে আসে। মানে ভয়তে বলছে, "তালা মার, ঘরে তো কিছু নেই, তালা মেরে এখান থেকে পালা, এই ঘরে তো ভূত বাস করে।" ওরা ওখান থেকে পালিয়ে আসে। সকালবেলা যার বাড়ি তাকে ফোন করে এই ভাই। ফোন করতে সে বলছে, "কী বলছেন উল্টাপাল্টা কথা? আপনি কাজ করবেন না তাই বলুন। কী বলছেন? এরকম আবার হয় নাকি? আমরা দেখে কিনেছি জমি, আমরা তন্ত্র দ্বারা আমরা মাটি পরীক্ষা করেছি, হতেই পারে না।" যখন বলছে যে, "চলুন, এরকম রক্ত দেখেছি।" যখন সেই লোক আসে আর এদের কাছে চাবি ছিল, মানে এই ভাইয়ের কাছে, ওরাও যখন যায় তখন খুলে দেখছে যে না, দেয়ালে তো কোনো রক্ত নেই, পুরো ঘর ভালো আছে, কিছুই নেই। যাই হোক, তারপরে কিন্তু তারা রঙের কাজটা আর নেয়নি। যা টাকা দিয়েছিল, তাদের যেই টাকা খরচা হয়েছে তারা নিয়ে সেই টাকাটা হ্যান্ডওভার করে দেয় বাড়ির মালিককে। বললে, "আপনি অন্য কাউকে দিয়ে রং করিয়ে নেবেন, আমরা এখানে আর রং করতে পারবো না।" কারণ আমরা দিনের বেলা যতটা কাজ করি, তো তার থেকে আমরা রাতেও তাড়াতাড়ি কাজটা করব। মানে কেউ আসবে না, ভয় পাচ্ছে। দিনে দুপুরে যদি ভূত দেখে, ভূতকে দেখো, ভূত নামেই ভয়, ভূত নামেই হচ্ছে ভয়। যার জন্য ওই কাজটা ওরা নেয়নি। তো এই ঘটনাটা আমাদের কিন্তু সোদপুরেই ঘটেছিল, উত্তর ২৪ পরগনার সোদপুরে একটি বাড়িতে। কিন্তু সেই বাড়িতে যারা বাড়ি করেছিল তারা কিন্তু বসবাস করতে পারেনি। ওই বাড়ি কিন্তু এখনো পর্যন্ত তালা মারা পড়ে আছে। তো এই ভাই ওই বাড়ির মালিককে ফোন করেছিল।
কেন ওখান থেকে যাওয়া আসা করে, অনেক বাড়িতে রঙের কাজ নেয়। বলেছিল যে কী ব্যাপার দাদা, মনে আছে আমি আপনার বাড়ি রং করতে গেছিলাম, এরম এরম ঘটেছিল। বলছে হ্যাঁ হ্যাঁ বলো কি হয়েছে, হ্যাঁ বুঝতে পারছি। তখন বলছে আপনি বাড়ি তালা মেরে রেখে চলে গেছেন কেন, বাড়িতে আপনারা বসবাস করছেন না? তখন বলছে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি তোমায় কেন বলবো। তখন সে ভাই বলে বলুন না আপনার বাড়িতে ভূত আছে। আপনার বাড়িতে আমি একটা মহিলার আত্মা দেখেছি যে তার বাচ্চার মাথা দিয়ালে থেতো করছিল, রক্ত ছিটকে ছিটকে পড়ছিল, কিন্তু আমরা সেটা তো সকালবেলা গিয়ে পাইনি। কিন্তু আমরা একজন দেখিনি, ৫ জন দেখেছি। ৪ জন ছেলে ছিল আর ওই ভাই ছিল যে কন্ট্যাক্ট নিয়েছিল। ৫ জন কি ভুল দেখবে? তো এই হচ্ছে আমাদের আজকে দুটো ঘটনা। দুদিন পর আসলাম, দুটো ঘটনা নিয়ে এসছি। আশা করি ঘটনা দুটো তোমাদের শুনতে গিয়ে গায়ে তো কাঁটা দিয়েছে, কেন আমার দিয়েছে। আমি তোমাদের শুধু রিড করছি আর তোমাদের গায়ে একটা শিহরণ হবে না, এটা কি হতে পারে? তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, এবার আমরা শান্ত মাথায় সুন্দর করে তোমাদের কমেন্টে নামগুলো বলবো। দেখি তোমরা কারা কারা কমেন্ট করেছো। আর একটা কথা বলি, টিপস কিন্তু পূর্ণিমায় আসছে। এখনো বলছি আমি পূর্ণিমার কাজের জন্য কিন্তু খুব 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 ব্যস্ত। আর যারা যারা কাজ দিয়েছিলে আমি কিন্তু সবার আজকে শিপিং করেছি। আশা করি কালকে সবার ফোনে মেসেজ চলে যাবে, কারণ ওরা যেই দিন নিয়ে যায় পরের দিন কিন্তু জিনিসগুলোকে ছেড়ে দেয়, ডিস্ট্রিবিউট করে। খুব ভালো করে আমি তোমাদের বলে দিলাম, কেউ চিন্তা করবে না, কারণ তোমাদের প্রবলেমের কাজগুলো তোমরা যে আমাকে দাও সেগুলো কিন্তু আমারও প্রবলেম। যতক্ষণ না তোমাদেরকে আমি সলভ করতে পারছি, শুধু জিনিস পাঠানো না, মায়ের আশীর্বাদ পাঠানো থেকেও আমার দায়িত্ব থাকে যতক্ষণ না তোমরা ফিডব্যাক দেবে। তো চলো বড় মায়ের নাম করে এবার আমরা কমেন্টগুলো পড়ি। আচ্ছা দর্শক বন্ধুরা, তোমরা তো জানো আমরা একটা ট্যুর প্ল্যান করছি। অনেকেই তোমরা ভূত সত্য চ্যানেলে, আমাদের বেঙ্গলি ব্লগার এই মেন চ্যানেলে বলেছো যে আমরাও যেতে চাই। এরকম করে যেতে চাই বললে হবে না, কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9088336183, এই নাম্বার কমেন্ট বক্সে পিন করা থাকে। তো তোমরা ওখানে গিয়ে হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করো, আমরা একটা দিন ঠিক করব, তারপরেই কিন্তু বেরোবো। তাহলে এখন চলো আমরা কমেন্ট পড়ে নিই। আচ্ছা প্রথম কমেন্ট আমাদের শ্রাবণী হাজরা করে, শুভঙ্কর ঘোড়ই। তারপরে শুভঙ্কর ভাই বলেছে পানুপাড়ের জায়গাটা আমি চিনি, এখান থেকে ৩৫ কিলোমিটারের রাস্তা ভাই যেখানে থাকে। তারপরে হচ্ছে সানিয়া মণ্ডল, দিদিভাই তুমি কেমন আছো? আমি ভালো আছি বোন, খুব ব্যস্ত আছি, আমি তো তোমার সাথেও কথা বলতে পারছি না। তারপর আমাদের সৌমিক সরকার বলেছে সব ভিডিও দেখি, কমেন্ট করি না আজকাল। আচ্ছা করবেন, কেন করবেন না? আচ্ছা তারপর বেবি ঘোষ, আজ আজ অনেকদিন পর তোমাকে কমেন্ট করলাম, তোমাকে খুব সুন্দর লাগছে। সে তো জানি আমি, তোমরা তো ভালোবাসো, সবসময় তো সুন্দরই লাগে। তারপরে গার্গী মজুমদার, তারপরে শুভঙ্কর ঘোড়ই, ঝুমা চ্যাটার্জি, তারপরে সুনিতা চন্দ্র, পরপর দুটো কমেন্ট করেছো দিদিভাই। তারপর বনানী কর্মকার দিদিভাই কমেন্ট করেছো। তারপরে আমাদের পাপ্পু দে ভাই, তারপর ইন্দ্রজিৎ রয় চৌধুরী বলেছো পানিপারুলের নাম শুনেছি, জায়গাটা পূর্ব মেদিনীপুরে, তবে তুমি চ্যানেলের পক্ষ থেকে সকলকে ঘুরতে নিয়ে যাবে। আর এটা অনেকে ব্যবসার ফন্দি ফিকির ভাবতে পারে। পারে, কথাটা খুব দুঃখের লাগলো, কারণ তুমি তো এমনি যাচ্ছ না, সকলের সঙ্গে দেখা করবে, তো নিয়ে যাচ্ছ, বড় মায়ের ইচ্ছায় তোমার ভালো হোক। হ্যাঁ ভাই আমি একটা কথা বললাম না, দেখো মানুষ এরকমই। আর আমি তো খুব ভালো করে উল্লেখ করে ভূত সত্য চ্যানেলেও বলেছি, এখনও বলছি, ব্যবসা ভাই হয় যখন আমি হাতে নিজে টাকা নেব, আমি তো কোনো টাকা পয়সা নেবো না, তোমরা তোমাদের টাকাতে যাবে, আমি আমার টাকাতে যাব। এখানে কোনো টাকা পয়সা নেবার কোনো প্রশ্নই নেই। তোমরা তোমাদের মতো ঘুরবে খাবে, আমি তোমাদের সাথে থাকবো, যেরকম বলবে সেরকম হবে। তো সেখানে আর ব্যবসা কি করে হবে বলো? তারপর নিতা বসু কমেন্ট করেছে, তারপরে শুক্লা দাস, তারপরে আব্দুল হক ভাই বাংলাদেশ থেকে, রূপা দে, তারপরে বনানী কর্মকার দিদিভাই, চলো চলো কবে যাবে? আচ্ছা দিদিভাইও তার মানে যাবে, খুব ভালো দিদিভাই, আমি তো বাড়ির সামনে টুক করে চলে যাব তোমায় বলতে। তারপর রিয়া ঘোষ, সিনার সুবীর, অনেকদিন পর কেমন আছো জানিও। আচ্ছা তারপরে কমেন্ট করেছো সুনিতা দাস, প্যান্থার গেমিং ওয়াইটি,
সোমা দাস পরিবার থেকে, শুক্লা দাস বলছো আমি ত্রিপুরা থেকে। আচ্ছা, তারপরে আমাদের ডালি দেবনাথ, তারপরে সঞ্জীব মিত্র বলেছো ভালো লাগলো ম্যাম। আচ্ছা, খুব ভালো লাগে, তোমরা কমেন্ট করবে, কমেন্ট করলে সত্যি আমার পড়তে খুব ভালো লাগে। তোমরা কমেন্ট করবে, বারবার করে বলি কমেন্ট করবে। তারপর ঝুমা চ্যাটার্জি, পিঙ্কি দাস, তারপর পিন্টু ঘোষ, কৃষ্ণা ধারা, নীলিমা সিংহ, কিষাণু মান্না, মিতু ভক্তি, তারপরে সুমনা ভট্টাচারিয়া, সুলেখা দাস, তারপরে আগমণি মুখার্জি, সোহিনী রয়, অ্যানি রিয়া, সৌমিক সরকার, আয়ান হালদার, চৈতালি রয়, সুজাতা দাস, মৌ রয়, তারপরে রুমি ব্যানার্জি, পর আমাদের বাংলাদেশ থেকে মিম, তারপরে শম্পা মিত্র, সুদীপ রয়, সারদা সাউ, সুকন্যা, রুবি, তারপরে আমাদের কমেন্ট করেছো চৈতালি চক্রবর্তী, তারপরে কমেন্ট করেছো জয়িতা লাইফস্টাইল ব্লগ। আচ্ছা, তারপরে আমাদের কমেন্ট করেছো সুপ্রতীক শঙ্কর চক্রবর্তী। আচ্ছা, অঙ্কিত দাস, বং হিন্দু হেসেল, শম্পা মিনি কিচেন, তারপর দেবাশিস বর্মন। আমি তোমাদের একটা জিনিস দেখাবো এখন। দেখো, ঘটনা বলতে বলতে একটা খুব দারুণ জিনিস আমার কাছে চলে এসছে। কদিন আগে আমি ফটোটা পাই, তারপরে আমি সেটা বাঁধাতে দিয়েছিলাম। তো আশা করি তোমাদের দেখে খুব ভালো লাগবে। যখন এসছে এই মুহূর্তটা তোমাদের দেখিয়ে দিই। বাবা দে, ধরবি? হ্যাঁ, দেখো কেমন হয়েছে বলো। যদিও রিং লাইটের এটা পড়ছে, আমি ওই জন্য তোমাদের একটু সরিয়ে দেখাচ্ছি, ক্লোজ থেকে একটু দেখো, তাহলে রিং লাইটের আলোটা পড়বে। হার হার মহাদেব, সবাই কমেন্টে লিখে দিয়ে যাবে, ঠিক আছে? দেখো কত সুন্দর লাগছে, অপূর্ব না? আমার বাবাকে বাদিয়ে এনেছি, কেন মা আছে, বড় মা ওইখানে, বড় মায়ের মাথার উপর বাবা থাকবে। তো চলো এখনের মতো রাখবো, সবাই খুব ভালো থেকো, দেখা হবে তোমাদের সাথে আবার কন্টিনিউ আগামীকাল। আর এখনের মতো আসছি। জয় বড় মায়ের জয়, সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।